সকলকে গুড মর্নিং। আবার একটি পর্ব নিয়ে হাজির নেপালের ভ্রমণিকার তরফ থেকে। আজকে সকালটা আমরা উপভোগ করছি কাকবেনি থেকে। এখন বাজে সকাল 6টা। আমরা একটু পর বেরোবো মুক্তিনাথ মন্দিরের উদ্দেশ্যে। হোটেলের লোক আসলে বললেন যে বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং ওপরে একটু ঝড়ও হচ্ছে, আপনারা একটু পরে বেরোবেন। স্থানীয় লোকের কথা সবসময় শুনতে হয়। সেই জন্য আমরাই সকালে একটু চলে এলাম গণ্ডকী নদীর ধারে, এবং যা হাওয়া দিচ্ছে সত্যি ওপরে কি হচ্ছে জানি না। একটু বেলা বাড়তে মানে ওই 8:45 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার আগে আর এক বিপত্তি, আমাদের গাড়িগুলো ঠান্ডায় পুরো বসে গেছে, সেইটি আবার চালানোর জন্য খানিকক্ষণ ওয়েট করতে হলো। এইসব অঞ্চলের ভূমিভাগ, প্রাকৃতিক পরিবেশ দেখে আমার শুধুমাত্র একটা জায়গার কথাই মনে আসছিল, সেটি হলো লাদাখ। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি মনাস্ট্রি। কাকবেনি থেকে মুক্তিনাথের দূরত্ব মাত্র 20 মিনিট। ল্যাম্পপোস্ট বলে দিচ্ছে আমরা মুক্তিনাথ মন্দিরের পাদদেশে এসে পড়েছি। দেখতেও পাচ্ছি সিঁড়ি, মোটামুটি 110টি সিঁড়ি পেরিয়ে উঠতে হয় মন্দির কমপ্লেক্সের মূল দরজার সামনে পর্যন্ত। জয় মুক্তিনাথ, জীবনে একবারই আসতে পারবো না। জয় মুক্তিনাথ, কত ভাগ্যেই জীবন সার্থক হবে। মুক্তিনাথ 12 বছরের স্বপ্ন, দর্শন, শিক্ষা পূরণের দিকে এগোচ্ছে। অভিষেকের সঙ্গেই প্ল্যান করেছিলাম 2022 সাল থেকে। তখন আমরা 3-4 জন ছিলাম, আমি, সুমন, অভিষেক, দেবাশিস দা আর শিলিগুড়ি থেকে বিবেক। সবাই এসছি মোটামুটি, বিবেক আসতে পারেনি। এসেছি মুক্তিনাথের সিঁড়িতে, গেট পেরিয়েছি একসাথে। সামনের রাস্তাটা আপনাদের একটু দেখাই। এটা মনেরই ভুল, তবু বলছি, মনে হচ্ছে কেন কি সুন্দর তুলসী বনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও এগুলো একটিও তুলসী গাছ নয়, তবু এটা একটা মানসিক ভ্রম। মুক্তিনাথে ঢুকছি তুলসী বনের মধ্যে দিয়ে। তুলসী গাছ যদি শুকিয়ে যায় এমনই দেখতে হয় খানিকটা। দেখুন কেমন যেন মনে হচ্ছে ছোটখাটো বৃন্দাবন। মুক্তিনাথের উচ্চতা মোটামুটি 12,500 ফুট। এত উচ্চতা বলে অক্সিজেনের লেভেলও একটু কম, আর সেই জন্য কথা বলতে অসুবিধাও হচ্ছে। অনেকেই আমাদের ফটো দেখে বলেছিলেন যে ঠোঁটগুলো সাদা কেন। আসলে এত পরিমাণ বোরোলিন আমরা ঠোঁটে দিয়েছি যাতে ঠোঁট না ফাটে। নিয়ম হলো মুক্তিনাথ মন্দিরে ঢোকার পূর্বে 108 জলধারায় এবং পাপকুণ্ড ও পুণ্যকুণ্ডে স্নান করতে হয়। আমাদের সব সদস্যই মোটামুটি স্নান করেছিলেন। জলটা বরফের থেকেও মনে হয় ঠান্ডা, মাইনাসে যদি কোনো টেম্পারেচার থাকে সেটা, আর অ্যাটমসফিরিক টেম্পারেচার তখন ছিল -1। বিভিন্ন জায়গায় বরফ জমে রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এই 108 জলধারা এবং 2টি কুণ্ডই কখনোই জমে যায় না, সে যতই ঠান্ডা পড়ুক না কেন। অনেকে বিশ্বাস করে না, অনেকে ভাবে কি হচ্ছে, ধর্ম কি, পুণ্য কি, এগুলো মানুষ বুঝতে এখনো অনেকটা দেরি আছে। এখনো হয়তো মানুষ ধর্ম থেকে, ঈশ্বর বিশ্বাস থেকে অনেকটা দূরে আমরা রয়েছি। মনে বিশ্বাস থাকলে সবকিছু হয়, সবাই বলে। অবশেষে
আমরা মুক্তিনাথ মন্দিরে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেহেতু ফটোগ্রাফি প্রোহিবিটেড, তাই পেছন দিকে গর্ভগৃহে কোনো রকম কোনো ভিডিও করা যাচ্ছে না। পেছন দিকেই দেখা যাচ্ছে সেই মুক্তিনাথ মন্দির। আর একটু দেখাই আপনাদেরকে, এটাই সেই পাপকুণ্ড এবং পুণ্যকুণ্ড। অদূরেই দেখা যাচ্ছে সেই 108 জলধারা। জয় বাবা মুক্তিনাথ। অবশেষে আমরা মুক্তিনাথ মন্দিরে এসে পৌঁছাতে সমর্থ হয়েছি। ধন্যবাদ। স্নান করে মন্দিরে পুজো দিলাম। এখানে পুজো দেওয়ার জন্য বিশ্বাস ও ভক্তি ছাড়া আর কিছুই নেই। এবার আমরা এগোবো এখানকার বুদ্ধ পার্ক এবং গণ্ডকী চণ্ডী সতীপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এই হলো গণ্ডকী চণ্ডী সতীপীঠ মন্দির, যা অনেকটা নেপালের কোনো মনাস্ট্রির মতোই দেখতে। সাদা রঙের যে দেবী রয়েছেন তিনি গণ্ডকী চণ্ডী, এবং তার নিচে রয়েছে একটি আগুনের হলকা বা আগুনের শিখা। একটু নিচু হয়ে দেখতে হয়, সেভাবে ফটো তোলা যায় না, খুব আস্তে আস্তে জ্বলছে। এনাকেই দেবী হিসাবে পুজো করা হয় এখানে। গণ্ডকী চণ্ডী মন্দিরের সামনেই রয়েছেন একটি প্রেয়ার হুইল, যাকে সবাই মোটামুটি ঘুরিয়ে নিজেদের প্রার্থনা করছেন। আমরাও তাই করলাম। গণ্ডকী চণ্ডীর মন্দির দেখে আমরা এবার দেখে নিচ্ছি বুদ্ধ পার্ক। 2022 সালে শাক্যমুনি বুদ্ধের একটি মূর্তি এখানে প্রতিষ্ঠা করে এটি পার্কের মতো আয়োজন করা হয়েছে এবং একটি সেলফি পয়েন্টও রয়েছে। এটি বলা হচ্ছে বুদ্ধ পার্ক। এখানে থেকে ধৌলাগিরি রেঞ্জ বা অন্যান্য পাহাড়ের রেঞ্জগুলো অপূর্বভাবে দেখা যায়। ওই দেখুন পাহাড়ের উপর ঝড় শুরু হয়েছে। এবার আস্তে আস্তে মুক্তিনাথ মন্দির থেকে নামার পালা। আমরা প্রথমেই নামবো কাকবেনি, সেখান থেকে আমাদের বাকি মালপত্রগুলো গাড়িতে তুলে নিয়ে তারপর ওখান থেকে আমরা এগোবো পোখরার উদ্দেশ্যে। আজকে পোখরা পৌঁছতে পৌঁছতে মোটামুটি রাত্রি হয়ে যাবে। ধোঁয়া দেখো, ঝড় হচ্ছে, দেখো ঝড় হচ্ছে, বুঝতে পারছো? দেখো ধুলোটা উঠছে, দেখো তলা থেকে উপরের দিকে উঠছে, নিচে নামছে না কিন্তু। অবশ্য মাঝখানে আমাদের থামতে হবে বেশ কিছুক্ষণের জন্য জমসমে, কারণ আমাদের লাঞ্চ ওখানে করতে হবে। যাবার সময় বেশ খানিকটা সকাল ছিল বলে যেটুকু আমরা দেখতে পাইনি, মানে রোদ্দুরটা ওঠেনি বলে, ফেরার সময় রোদ্দুর উঠে চারদিক এমন সুন্দর করে দিয়েছিল, মনে হচ্ছিল আরও দুদিন এখানে থেকে যাই। ভ্রমণিকা আয়োজিত নেপাল যাত্রা এখানেই শেষ করলাম। আমরা কাল ফিরে যাব পোখরা থেকে একদম রক্সৌল পর্যন্ত। রাত্রে আমাদের ট্রেন হাওড়ার জন্য। নেপাল, মুক্তিনাথ, পোখরা, কাঠমান্ডু ভ্রমণিকার অনেক দিনের স্বপ্ন ছিল,
তার সকলের আশীর্বাদে সম্ভব হলো বেশ কিছু সদস্যকে নিয়ে আমরা আবার নেপালের যাত্রা করব আবার কোনো এক সময়। তখন আরও কিছু সদস্যকে নিয়ে আমরা এই একই রাস্তায় হাঁটব। নেপাল পর্ব এখানেই শেষ হলো। এই দিন পূর্ণিমা ছিল, বাইরের আকাশে তখন চাঁদ ঝলমল করছে।